অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্ণ হলো আজ। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪-এর ৮ই আগস্ট সরকার গঠিত হয়। সেই সরকারের কাছে দেশবাসীর দাবি ছিল গুম খুনের বিচার, রাষ্ট্রের আমূল সংস্কার এবং নির্বাচন। গতকাল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন তার সরকারের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায়ের প্রধান এবং প্রথম কাজ সংসদ নির্বাচন। এরপর জনমনে এখন প্রশ্ন, তবে বিচার এবং সংস্কারের কি হলো? ঐকমত্য হওয়া সংস্কার নিয়ে জুলাই সনদ হবার কথা, তবে বাস্তবায়ন নিয়ে এখন ঐকমত্য হয়নি। সেই জুলাই সনদের আদ্যপান্ত নিয়ে ভোটের টেনে আজ আলোচনা করতে চাই। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য 11টি সংস্কার কমিশন গঠন করে এবং সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো যেগুলোতে একমত হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ তৈরি হবার কথা। জুলাই সনদের প্রেক্ষাপট আমরা একটু দেখে নিতে চাই। জুলাই সনদ মূলত প্রথমেই 6টি সংস্কার কমিশন গঠন হয় প্রথম ধাপে। সেটি অন্তর্বর্তী সরকার গঠনের 8ই আগস্টের পরের মাসে সেপ্টেম্বরের 11 তারিখ এবং 8ই ফেব্রুয়ারি 25-এ এটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে এই 6 কমিশন। এই 6 কমিশন হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন। দর্শক, এই সংস্কার প্রক্রিয়ায় শুধুমাত্র সংবিধান সংস্কার কমিশন ছাড়া তাদের মোট 5টি সংস্কার কমিশন সরকারকে 165টি সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য চিহ্নিত করে এবং সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের নিকট প্রেরণ করে। কমিশন মনে করে যে সব এই সুপারিশ নির্বাহী সিদ্ধান্ত এবং বিধি প্রণয়ন অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। সরকার এর মধ্যে 18টি সুপারিশ পূর্ণাঙ্গরূপে এবং 12টি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছে বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছে। এছাড়া 92টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। আমরা দেখে নিতে চাই 25টি সুপারিশের ব্যাপারে। এছাড়া ঐকমত্য এরপরই মূলত ঐকমত্য কমিশন গঠন হয়। এটি মূলত অন্তর্বর্তী সরকার যে 6 কমিশন গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার কমিশনগুলোকে সেই সুপারিশগুলোকে একসঙ্গে করার এবং সেগুলো বাস্তবায়নের জন্য একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে এবং সেখানকার সভাপতি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সংবিধান সংস্কার কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সেটার সহসভাপতি হন এবং বাকি যে 5 সংস্কার কমিশনের প্রধান সেটির সদস্য হন। দর্শক, এই সংস্কার কমিশন গঠন হয় 12ই ফেব্রুয়ারি 2025। এর 25 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং 20 মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক শুরু করে ঐকমত্য কমিশন এবং 19 মে 2025 পর্যন্ত আলোচনা অব্যাহত থাকে। প্রায় 3 মাস ধরে আলোচনা করে ঐকমত্য কমিশন। 166টি সুপারিশ নিয়ে 32টি রাজনৈতিক দলের সঙ্গে 44টি বৈঠক হয়। কোনো রাজনৈতিক দলের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং প্রথম পর্বের আলোচনায় 62টি বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করেছে। দর্শক, এছাড়াও বেশ কিছু বিষয়ে ঐকমত্য যেসব সংস্কার কমিশন যেগুলো সুপারিশ করেছিল এ বিষয়ে আলাপ আলোচনা শুরুই করা যায়নি, কারণ 25টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মধ্যে এতটাই মতপার্থক্য ছিল যে এসব বিষয়ের কোনো অগ্রগতি ছিল না, অগ্রগতি হয়নি, যে কারণে কমিশন দ্বিতীয় পর্যায়ের আলোচনা থেকে বেশ কিছু বিষয় বাদ দেয়। দর্শক, আমরা দেখে নিতে চাই সেই 25 বিষয়ের উল্লেখযোগ্য সুপারিশগুলো কি কি। সেখানে উল্লেখযোগ্য বিষয় ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ 4 বছর হবে, এটি সংস্কার কমিশন সুপারিশ করেছিল। এছাড়া বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ এটির নামকরণের দাবি উঠেছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল। নিম্নকক্ষে ন্যূনতম 10% আসনে তরুণীদের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে সুপারিশ ছিল। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করার দাবি ছিল। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বেশ জোরে সোরে একটি দাবি উঠেছিল। এছাড়া ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের একটি সুপারিশ ছিল। এছাড়া স্থানীয় সংসদ স্থায়ীভাবে স্থানীয় সরকার কমিশনের একটি প্রতিষ্ঠার একটি দাবি ছিল। এছাড়া জেলা নাগরিক কমিটি এবং উপজেলা নাগরিক কমিটি, যেরকম বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য যে একটি নাগরিক কমিটি হয় সেরকমই জেলার বিভিন্ন পর্যায়ের নানান শ্রেণী পেশার মানুষকে নিয়েই এই কমিটিগুলো হবে। এই যে মূলত 12টি বা 25টি মূলত উল্লেখযোগ্য বিষয় ছিল সেগুলো কিন্তু বাদ দেয়া হয়েছে কমিশনের বৈঠকে। তবে এরপরে
ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শুরু করে। আমরা দেখে নিতে চাই দ্বিতীয় দফায় মূলত রাজনৈতিক দলের সঙ্গে এককভাবে সবগুলো রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন যে বৈঠক শুরু করে, সেখানে উল্লেখযোগ্যভাবে 20টি বিষয় নিয়ে আলোচনা হয়। তার মধ্যে 11টি বিষয়ে ঐকমত্যে পৌঁছায় কোনো রকম আপত্তি ছাড়াই। এইটির মূলত আলোচনা শুরু হয়েছিল 2 জন। এর আলোচনার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এবং আলোচনা শুরু হয় এবং 31 জুলাই এর আলোচনার সমাপ্ত হয়। দর্শক, এখানে যে 11টি বিষয়ে সর্বসম্মতভাবে ঐকমত্য হয়, আমরা সেগুলো একটু দেখে নিতে চাই। সেখানে আছে 4 সংসদীয় কমিটি বিরোধী দল থেকে হবে। সংসদীয় কমিটি মূলত সরকারি দল থেকে হয়ে আসছিল, ওই জন্য একটি বেশ জোরে সোরে দাবি ছিল বিরোধী দল থেকে এইসব স্থায়ী কমিটির যদি নিয়োগ বিরোধী দল থেকে হয় তাহলে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য থাকবে, সে বিষয়ে ঐকমত্য হয়েছে। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে সাংবিধানিক কমিটি গঠনের একটি সিদ্ধান্ত হয়েছে এবং নির্বাচন কমিশন গঠনের সাংবিধানিক কমিটি হয়েছে। এটিও কিন্তু উল্লেখযোগ্য বিষয়, যেখানে সব রাজনৈতিক দল মনে করে যে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আলাদা বডি থাকবে। সেই বডিতে মূলত সংসদের 2 জন সংসদ সদস্য সরকারি দল থেকে, 2 জন বিরোধী দল থেকে এবং আপিল বিভাগের একজন বিচারপতি নিয়েই মূলত এই যে নির্বাচন কমিশনের একটি গঠন কমিটি, বাছাই কমিটি হবে এবং সেটি মূলত সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এটি বড় একটি ঘটনা। এছাড়া বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের ক্ষেত্রে আপিল বিভাগের বা বিচার বিভাগের শাখা সেটি বিভাগীয় পর্যায়ে এবং একই সঙ্গে জেলা উপজেলা পর্যায়ে এটি যে বৃদ্ধিকরণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, এটি উল্লেখযোগ্য ঘটনা। 10 বছর একজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবেন একজন ব্যক্তি। এছাড়া প্রধান বিচারপতি নিয়োগ, জ্যেষ্ঠ 2 জন আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ হবেন। স্বাধীন পুলিশ কমিশন গঠন, পুলিশ যে বাংলাদেশের মানুষের ওপর বিভিন্ন সময় নির্যাতন বা বিভিন্ন যে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে যান, এই জন্য একটি আলাদা পুলিশ কমিশন গঠন হবে, এটিও ঐকমত্য হয়েছে। এবং রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা সীমিত করার একটি আইন হয়েছে। রাষ্ট্রপতি যাকে তাকেই যে ক্ষমা করে দিতে পারেন, এক্ষেত্রে দেখা যায় যে শীর্ষ বা কুখ্যাত সন্ত্রাসীরাও ক্ষমা পেয়ে গেছেন, সে জায়গায় তার একটি ক্ষমতা একটি সীমিত করার আইন হয়েছে। এছাড়া নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ হয়েছে। জরুরি অবস্থা জারিতে বিরোধী নেতার সম্পৃক্ততা এখানে স্থান পেয়েছে। এছাড়া সংবিধানের বিশেষ অনুচ্ছেদ, বিশেষ করে 8, 48, 56 এবং 58 ক এর সংশোধনের জন্য গণভোটের বিধান বিষয়ে ঐকমত্য হয়েছে। দর্শক, এই যে 11টি বিষয়ে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। রাজনৈতিক দলগুলো প্রায় 23টি বৈঠক করেছেন এবং সেই বিষয়ে একাধিক দিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবার পরে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছেন। কিন্তু প্রায় 9টি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার বিষয়ে এখন ঐকমত্যে পৌঁছানো যায়নি। ঐকমত্য হয়েছে, দুঃখিত, সেটি নোট অফ ডিসেন্ট দিয়েছে রাজনৈতিক দলগুলো এবং সেই রাজনৈতিক দলগুলো যে নোট অফ ডিসেন্ট অর্থাৎ আপত্তি সহ 9টি বিষয়ে ঐকমত্য হয়েছে। এবং এই যে 9টি বিষয়ে ঐকমত্য হয়েছে, এই বিষয় নিয়ে দর্শক আমরা আলাপ করতে চাই। আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনি এই নিয়মিতই ঐকমত্য কমিশনের বৈঠকের খবর সংগ্রহ করেন, খোঁজ খবর রাখেন। আমি আপনাকে নিয়েই আমরা আলাপ করতে চাই, দেখে নিতে চাই যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়নি, ঐকমত্য হয়েছে নোট অফ ডিসেন্ট সহ। বিশেষ করে সে বিষয়গুলো আপনার সঙ্গে আলাপ করব। এখানে আমরা এর পরের যে স্লাইড ছিল, আমরা ডিসএগ্রি যে সেটি আমরা একটু দেখে নিতে চাই। এই যে আপনি দেখছেন, আপনার সঙ্গেই এই বিষয়গুলো নিয়ে আলাপ করি যে ঐকমত্য কমিশনের প্রস্তাব কি ছিল, রাজনৈতিক দলগুলোর অবস্থান কি, আপনি একটু ব্যাখ্যা করবেন। আমরা এখানে তো যে বিষয়গুলো দেখছি, প্রথমে যদি আলোচনা করি যে পিয়ার পদ্ধতি উচ্চকক্ষে, এখানে কিন্তু 27টি দল মূলত এই যে পিয়ার উচ্চকক্ষে পিয়ার চায়। 27টি দল ঐক্যমত্য হয়েছে। এখানে 3টি দল জমিয়তে উলামা, বাসদ, সিপিবি, তারা ছাড়াই 3টা দল ছাড়া যারা এই 30টি দল এখানে অংশ নিয়েছিল, বাকি 27টা দল কিন্তু তারা উচ্চকক্ষে পিয়ার চায়। কিন্তু এখানে উচ্চকক্ষের পিয়ার নিয়ে যে সমস্যাটি হয়েছে, ঐক্যমত হয়নি। পিয়ার কিন্তু চাচ্ছে, তাহলে অনৈক্যটা কোথায়? অনৈক্য হচ্ছে কোন পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য কোন পদ্ধতিতে নির্বাচিত হবে, সেটা নিয়ে মূলত অনৈক্য রয়ে গেছে। কিন্তু উচ্চকক্ষে যে পিয়ার চায় সেটি নিয়ে 27টা দল একমত। সেখানে মূল সমস্যা হচ্ছে বিএনপি মূলত যে এই প্রচলিত পদ্ধতিতে এখন যেভাবে নিম্নকক্ষ অর্থাৎ যদি 2টো হাউস হয়,
ওই নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষে যেভাবে নির্বাচন হয় সেভাবেই তারা আসলে উচ্চকক্ষের সেই সংখ্যানুপাতের, অর্থাৎ নারীর এখন যেভাবে যে 50টি আসন আমাদের রয়েছে সংরক্ষিত, সেই নারীর আসন যেভাবে নির্বাচিত করা হয়, উচ্চকক্ষে তারা আসলে সেই ধরনের সেই পদ্ধতিটি উচ্চকক্ষে অর্থাৎ চাচ্ছেন সংসদীয় আসনের ভিত্তিতে। সংসদীয় আসনের ভিত্তিতে। সেই জায়গাটাতে মূলত অনেক কোটে রয়ে গিয়েছে। এটা তো একটা বিষয় গেল পিআর পদ্ধতির উচ্চকক্ষে। এরপরে যেটি রয়েছে সাংবিধানিক 4টি প্রতিষ্ঠানের নিয়োগের বিধান, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল, এই নিয়োগগুলো নিয়ে বিএনপির যেই দ্বিমত, এখানে মূলত যদি বড় স্টেক, পলিটিক্যাল স্টেক যদি কথা বলি বিএনপির কথা, বিএনপি এখানে তার দ্বিমত রয়েছে। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বা অন্যান্য অধিকাংশ দলগুলি এখানে তাদের ঐক্যমত রয়েছে। বিএনপি আসলে এইখানে কিন্তু এই যে কর্ম কমিশনের যে নিয়োগ প্রক্রিয়াটা, দুদকে মহা হিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক, ন্যায়পাল, এই নিয়োগ প্রক্রিয়া তারা এইখানে যে বলা হচ্ছে যে এই একটি সার্চ কমিটির কথা বলা হচ্ছে, যে একটি অনেকটা নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশন, কিন্তু সেটা নিয়ে কিন্তু তাদের ঐক্যমত আছে। জি, 5টা এর এই সংবিধিবদ্ধ অনেকটা সেইরকম প্রতিষ্ঠানগুলোর নিয়োগ, সেই নিয়োগ কমিটিগুলো কিন্তু এইগুলোতে তারা আসলে বলছে যে তারা যদি সরকার গঠন করে পরবর্তীতে, তারা হচ্ছে এটা তারা মানবে না। তারা কিন্তু এটা মানেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপত্তি জানিয়েছেন, কিন্তু তারা সাথে সাথে এটিও বলেছেন তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা হচ্ছে এইটি বাস্তবায়ন করবে না, কিন্তু তারা আইনকে স্ট্রেনথেন করবে না, এই সংক্রান্ত যে আইনগুলো আছে আইনগুলোকে শক্তিশালী করবেন বা বিধান তারা পরিবর্তন করবেন, সেটি তারা বলছেন। কিন্তু এর পাশাপাশি তারা কিন্তু নির্বাচন কমিশনের যে এটা ছিল নিয়োগ পদ্ধতি, সেটা কিন্তু আবার বিএনপি মেনে নিয়েছে এই জায়গাটাতে এসে। পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে র্যাঙ্ক চয়েজের ভোট যেই বিষয়টি এসেছে, এখানে জানি যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু এখানে আলোচনাটা, এখানে 5 সদস্যের একটা কমিটি থাকবে। সেখানে 5 সদস্যের মধ্যে প্রধানমন্ত্রী তিনি থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন, স্পিকার থাকবেন এবং সংসদে তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি থাকবেন। এই 5 সদস্যের প্রতিনিধির মধ্য দিয়ে মূলত কিন্তু প্রধান উপদেষ্টার যে নিয়োগ হবে নির্বাচনকালীন, তার নিয়োগটা হবে। কিন্তু এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে, তাদের পদ্ধতি তাহলে কিভাবে প্রধান উপদেষ্টা নিয়োগ হবেন, সেখানে বলা হয়েছে যে বিরোধী দল অর্থাৎ 5 জন সদস্যের নাম প্রস্তাবনা করবেন। নাম প্রস্তাবনার বিষয়টি এখানে এসেছে। সরকারি দলও 5 জন সদস্যের নাম প্রস্তাব করবেন এবং বিরোধী দল থেকে অর্থাৎ তৃতীয় বৃহত্তম যে দলটি আছে, তারা 2 জনের নাম প্রস্তাব করবেন। এই নাম প্রস্তাব করার পর এটি নাম, এই যে 5 সদস্য বিশিষ্ট যে কমিটিটি রয়েছে, যারা এই প্রধান উপদেষ্টাকে মনোনয়ন করবেন, সেই 12 জন থেকে তারা তাদের যে একটি সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত তারা নেবেন যে এই 12 জনের মধ্য থেকে তারা কাকে নির্বাচিত করতে চান বা করতে পারেন। যদি সিদ্ধান্ত না হয়, না, আমি এখানে একটু বলে রাখি যে প্রথমে তো মূলত সরকারি দল এবং বিরোধী দল থেকে 10 জন নেওয়া হবে। এই 10 জন মূলত 5 জন সদস্যের কাছে যাবে এবং তারা যদি তখন সর্বসম্মতিক্রমে কোনো একজনকে নির্বাচিত করতে না পারে, তখন দ্বিতীয় দফায় তৃতীয় বৃহত্তম যে দল রয়েছে তার কাছে আবার 2টা নাম প্রস্তাব করা হবে। এই 12 জনের মধ্যে থেকে তারা যদি নির্বাচন করতে না পারেন সর্বসম্মতিক্রমে, বিএনপি এই স্টেপ পর্যন্ত অর্থাৎ এই 3rd স্টেপ পর্যন্ত বিএনপি রাজি আছে। বিএনপি বলছে যে এই সরকারি দল বা বিরোধী দল এবং পরবর্তীতে তৃতীয় বৃহত্তম দল, তারা যে 2 জন নাম প্রস্তাব করে, এই 12 জন যে নাম প্রস্তাব করবে, সেখান থেকে এই যে 5 জন সদস্য মনোনয়ন, এই বোর্ড যদি আমি এইভাবে বলি, এই 5 জন সদস্যের মধ্য দিয়ে, এই 12 জন সদস্যের মধ্য দিয়ে তারা একজনকে নির্বাচিত করবেন সর্বসম্মতিক্রমে। এই পর্যন্ত বিএনপি রাজি আছে। কিন্তু এরপর যদি তখনও যদি তারা কাউকে নির্বাচিত করতে না পারেন, তাহলে কি হবে? তখনই সমস্যাটা হচ্ছে বিএনপি বলছে এটি পরবর্তীতে নির্বাচিত সংসদ, সেখানে তারা আলাপ আলোচনা করবে এবং সেখানে যে সিদ্ধান্ত হয় সেটা বাস্তবায়ন করবে। কিন্তু সেখানে আমি এখানে একটু ছোট করে ব্যাখ্যা করি যে সেখানে হচ্ছে র্যাঙ্ক চয়েস পদ্ধতি, তাহলে কি হবে? তখন যদি সর্বসম্মতিক্রমে না হয়, তখন উচ্চ আদালতের একজন এবং অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক, তখন আবার এই যে নির্বাচন যে কমিটিটা রয়েছে সেখানে, তার মানে তখন এই নির্বাচন যে কমিশন, সেখানে 7 জন সদস্য হবে। সেই 7 জন সদস্য মূলত মিলে একজনকে এখান থেকে নির্বাচন তারা চেষ্টা করবেন। তখনও যদি না হয়, তখন মূলত এই যে 3 জন আসবে, প্রধান সরকারি দল থেকে একজন, বিরোধী দল থেকে একজন এবং এই যে তৃতীয় বৃহত্তম যে দল, সেই দল থেকে তারা একজন দুই পক্ষ থেকে একজন তারা নাম প্রস্তাব করবে এবং তারা নিজের একটা নাম প্রস্তাব করবে। এর ভিত্তিতে মূলত তখন হচ্ছে এটি একটি প্রক্রিয়া এনে সেটি নির্বাচন, একজন উপদেষ্টা নির্বাচন করবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী একাধিক পদে নয়, সেখানে মূলত কমিশনের প্রস্তাবনা ছিল যে একই ব্যক্তি তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না,
এবং তিনি সংসদীয় দলের প্রধান থাকতে পারবেন না এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেটি এখানেও বিএনপি মূলত এটি অনাপত্তি জানিয়েছে। জামাতের এখানে অনাপত্তি একটা বিষয় আছে, তারা বলছেন যে মানে সংসদীয় নেতা যিনি তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কিন্তু দলীয় প্রধান না থাকলেও হবে, এটি একটা বিষয় রয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের যেখানে যে বিষয়টি রয়েছে সেটি মূলত যে আস্থা ভোটের যে ব্যাপারটি রয়েছে সেই বিষয়টি নিয়ে এখানে অনেক রয়ে গেছে। সেটা কিন্তু তিনটি দলে জামাত, বিএনপি, এনসিপি তারা এটি কেউই এখনও রাজি না। এবং আরেকটি যেটি বিষয় হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানে রাষ্ট্রপতির নিয়োগ, সেখানে মূলত জামাত এবং বিএনপির এখানে একটা ঐক্যমত আছে, কিন্তু এনসিপি আসলে এইখানে তার একটা দ্বিমত আছে। এবং নারীদের 7% যে সরাসরি মনোনয়ন বিষয়টি, এটিও বিএনপি এখানে দ্বিমত পোষণ করছে, কিন্তু বিএনপি একমত, কিন্তু বিএনপি একমত এখানে জামাত এবং এনসিপি আসলে এনসিপি মূলত এখানে তার সংখ্যাটা আরো বাড়িয়েছে, তারা 15 থেকে 17% এই মধ্যে আর কি তারা এটি বলেছে। আর গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, এটি নিয়ে তো সবার ঐক্যমত্য তৈরি হয়েছে এবং রাষ্ট্রের মূলনীতি নিয়ে কিন্তু যেটি আপনি আগে বলেছেন তিন দলের আর কি জামাত, বিএনপি, এনসিপি ঐক্যমত আছে, কিন্তু বাম কয়েকটি দলের সিপিবি, বাংলাদেশ বাসদ তারা আসলে এখানে যে ৭০ অনুচ্ছেদ যেটি রাষ্ট্রের সংবিধানের যে মূলনীতি সেটি তারা পরিবর্তনের বিপক্ষে আর কি। জি, আপনাকে অনেক ধন্যবাদ জাওয়াদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত মৌলিক সংস্কার বলতে যে উচ্চকক্ষের বিষয়টি এবং সাংবিধানিক বেশ কিছু নিয়োগ, এই বিষয়গুলোতে এখনো ঐকমত্য, যেসব আপত্তি সহ ঐকমত্য হয়েছে, এইটি নিয়ে রাজনৈতিক মহলে আলাপ আলোচনা চলছে। আমরা এ নিয়ে গেস্টের সঙ্গে আরও অতিথিদের সঙ্গে আমরা আলাপ করব। জাওয়াদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। দর্শক, এখন আমরা একটু দেখে নিতে চাই যে আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংসদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে সেটি বলেছেন, আমরা একটু দেখে নিতে চাই। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। আমরা আশা করি যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। দর্শক, ভোটের ট্রেনে জুলাই সনদ নিয়ে আলোচনা করতে আজ অতিথি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, স্বাগত আপনাকে। এবং দর্শক, আজকে এ বিষয়ে আলোচনার জন্য যুক্ত আছেন বিএনপি নেতা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের ভোটের ট্রেনে। আমরা আলাপ করব আপনার সঙ্গে, একটু পরে আসি আপনার সঙ্গে যুক্ত হই, আলোচনা করি। জনাব জাবেদ রাসিন, আপনিও তো এনসিপির পক্ষ থেকে নিয়মিত ঐকমত্য কমিশনের যে বৈঠক হয়েছে সেগুলো বৈঠকে অংশ নিয়েছেন, আপনার মতামত ব্যক্ত করেছেন, আমরা বা জাতি দেখেছে। আমি আপনার কাছে আজকে একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টা গতকালকে বলেছেন যে তাদের প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপের প্রধান কাজ নির্বাচনের জন্যই যদি সরকার যেভাবে কাজ করছে বা যেভাবে গুরুত্ব দিচ্ছে, তাহলে সংস্কার বা জুলাই সনদের অগ্রগতি কতটা হলো অগ্রগতি আপনার কাছে জানতে চাই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যখন দেখতে পেলাম দেয়ালে দেয়ালে সংস্কারের দাবি উঠল এবং সরকারও যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গত বছর ঠিক এই আজকের দিনে 8 তারিখে তারা গঠিত হলো, তারা কিন্তু প্রথমেই বলেছিল যে সংস্কারটা তাদের মূল এজেন্ডা এবং সংস্কারের কারণে তাদের সময়টা দরকার। এখন ঠিক 1 বছর পরে এসে যখন সরকার বলছে যে তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করা এবং তারা দ্বিতীয় ধাপে চলে গেছে সরকারের, তাহলে প্রথম ধাপের অগ্রগতিটা কি? প্রথম ধাপের তাদের এই সরকারের অর্জনটা কি? প্রথম ধাপে সরকার আসলে 1 বছরে করলোটা কি? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সংস্কার নিয়ে বা বিচার নিয়ে সরকারের আসলেই তাদের অগ্রগতিটা কি, তারা কি কাজ করেছে জাতি এটা জানতে চায়, আমরাও জানতে চাই। সংস্কার নিয়ে যে পরিমাণ বৈঠক হয়েছে, অনেকগুলো কমিশন হয়েছে, আপনি জানেন ইতোমধ্যেই 6টি কমিশন হয়েছে, তারা আলাদা আলাদা রিপোর্ট দিয়েছে। তারপর 6টি কমিশন মিলে একটি জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে, তারা সবগুলো রাজনৈতিক দলের সাথে বসলো। কয়েকটি দলের সাথে, যেমন আমাদের সাথেও 2 বার বসেছে, অনেক দলের সাথে 3 বারও বসেছে। প্রায় 32টা দলের সাথে তারা অনেকগুলো বৈঠক করার পর প্রায় 3 মাস ব্যাপী, তারপর তারা আবার সবগুলো দল মিলে
তারা একটা ঐকমত্য কমিশন, যেটা ফরেন সার্ভিস একাডেমিতে গত 2 মাস ধরে আলোচনা চললো, সেখানে প্রায় 20টি বিষয় নিয়ে 2টি মাস প্রায় 25 কার্যদিবসের মতন আলোচনা হলো। সেই আলোচনার পর 20টি বিষয়ের প্রায় কাছাকাছি কিছু কিছু বিষয়ে অনেক রাজনৈতিক দল একমত হয়েছে, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছে, কিন্তু সেটি বাস্তবায়নের প্রক্রিয়া আসলে কি হবে, সেটিকে আমরা এটা একমত হয়েছি, আমরা একমত হয়নি, এখানেই শেষ, নাকি সরকার এটা আসলে বাস্তবায়ন করতে চায়, সেটা নিয়ে আমরা আসলে আমি সরকারের কাছ থেকে কোনো বাস্তবিক অগ্রগতি দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত ঐকমত্য কমিশন আমাদেরকে জানিয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা আবার বসবে, আমাদেরকে ডাকবে রাজনৈতিক দলগুলোকে, আমরা সেটার জন্য বসে আছি। আমাদের সাথে একটা খসড়া তারা জুলাই সনদের একটা খসড়া আমাদের সাথে শেয়ার করেছিল, আমরা সেই খসড়ার উপর আমাদের মতামত দিয়েছি। সেখানে বাস্তবায়ন পদ্ধতির কথা তারা যেটা বলেছিল, পরবর্তী সংসদ 2 বছর ধরে তারা এই সংস্কার প্রক্রিয়াটা চালাবে, আমরা এটার সাথে দ্বিমত জানিয়েছি এবং আমরা আমাদের পক্ষ থেকে আমাদের মতামত কমিশনকে জানিয়েছি। দ্বিমত জানিয়েছেন বলতে কি আপনারা নির্বাচনে অংশ নেবেন না, এমন কি আপনারা পরিকল্পনা করছেন? না, আমরা তো সংস্কারের ব্যাপারটা জানিয়েছি। এটার ব্যাপারটা হচ্ছে ঐকমত্য কমিশন তো সংস্কার নিয়ে কাজ করছে। তো সংস্কার যে হলো, এই যে আমরা রাজনৈতিক দলগুলো বসে আমরা 20টা 21টা বিষয়ে একমত হলাম না, এখন এই বিষয়টা কিভাবে কার্যকর হবে, আপনি এটা কখন কার্যকর করবেন, কি পদ্ধতিতে করবেন, সেটা নিয়ে তো আলোচনা হওয়ার কথা। আমাদের কাছে যখন কমিশন থেকে যোগাযোগ করা হলো, সে ঠিক আপনার এই ঐকমত্য কমিশন গঠন হওয়ার পর আমাদেরকে তারা একটা স্প্রেডশিট দিয়েছিল, সেখানে কিন্তু 6টি ধাপ ছিল, যে 6টি পদ্ধতির কথা বলেছিল, কোন কোন পদ্ধতিতে এগুলো বাস্তবায়ন হতে পারে। সেখানে কথা ছিল গণপরিষদের কথা, গণভোটের কথা, পরবর্তী সংসদের কথা, মানে পার্লামেন্ট কাম গণপরিষদের কথা ছিল, অধ্যাদেশ জারি, এরকম 6টা পদ্ধতির কথা ছিল। এবং কমিশনকে আমরা যখন জানিয়েছিলাম বৈঠকগুলোতে যে এই যে আপনারা একমত হবেন কি হবেন না, এই বিষয়টা কিভাবে আপনারা বাস্তবায়ন করবেন, কমিশন আমাদেরকে বলেছিল যে আমরা এটা নিয়ে আগে সবগুলো বিষয় একমত হয়ে যাক, তারপর আমরা বাস্তবায়ন পদ্ধতিতে যাব। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে শেষ দিকে এসে কমিশন আসলে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা না করেই তারা একটা আমাদেরকে খসড়ার মধ্যে দিয়ে দিল যে পরবর্তী সংসদ 2 বছর ধরে এই সংস্কারটা করবে। তো আমাদের আপত্তিটা আসলে ওই জায়গাতেই, যেহেতু কমিশন আমাদেরকে বলেছিল আলোচনা করবে, তার আলোচনা না করেই একটা সিদ্ধান্তে চলে গিয়েছে। আমরা সেখান থেকে একদম শেষের দিন অর্থাৎ 31 তারিখে আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা আপত্তি জানিয়েছি। আমরা বলেছি কমিশনকে যে এই ব্যাপারে কমিশনকে একটা সিদ্ধান্ত দিতে হবে, কি পদ্ধতিতে বাস্তবায়ন হবে এটা নিয়ে অন্তত পক্ষে রাজনৈতিক দলগুলোর সাথে আবার আলোচনায় বসতে হবে, রাজনৈতিক দলগুলোই ঠিক করুক কি পদ্ধতিতে এটা বাস্তবায়ন হতে পারে। যে আপনি আপনার কাছে কোন পদ্ধতিতে এটি বাস্তবায়ন হতে পারে এটি একটু জানতে চাই। আমাদের কাছে আমাদের পার্টির যে অবস্থান থেকে আমরা বরাবরই একদম প্রথম থেকেই আমরা বলে আসছি আমরা গণপরিষদ করার পক্ষে, আমরা নতুন সংবিধান করার পক্ষে। যেহেতু নতুন সংবিধান করা পসিবল হচ্ছে না আমরা বুঝতে পারছি, তো সেই ক্ষেত্রে এই সংবিধানই যদি সংস্কার করতে হয় সেটাও যেহেতু গণভোটে যেন যায় সেই ব্যাপারে আমাদের এখন দাবি। জি, আপনাদের দাবি আমরা স্পষ্ট, আপনারা এর আগেও বলেছেন। আমি একটু বিএনপি নেতার কাছে একটু জানতে চাই, জনাব রুহুল কুদ্দুস কাজল, আপনাদের বিএনপির অবস্থানটা কি, কোন প্রক্রিয়ায় এটি বাস্তবায়ন হতে পারে, আপনার দল কি ভাবছে? দেখুন, আমার মনে হয় যে ঐকমত্য কমিশনে কিংবা বিভিন্ন সময়ের সংস্কারের যে বিষয়, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন কমিশন গঠনের পাশাপাশি বিএনপি কিন্তু তার অভ্যন্তরীণভাবেও প্রত্যেকটা বিষয়ের উপরে মতামত গ্রহণের জন্য এক্সপার্টদেরকে নিয়ে সংবিধান বলেন, বিচার বিভাগ বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নিজস্ব সংস্কার কমিটি গঠন করেছিল। এবং সেই সংস্কার কমিটিগুলোতে বিগত 2 বছরের আগে বিএনপি ঘোষিত যে 31 দফা এবং বিএনপির আগামী দিনে রাষ্ট্র পরিচালনার যে চিন্তা, তার একটা সম্মিলন ঘটিয়ে কিন্তু সরকার গঠিত যে কমিশন, সেই কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেছে, ঐকমত্য কমিশনে গঠন করেছে, বিএনপির সঙ্গে মতামত গ্রহণ করেছে। এবং আপনি খেয়াল করে দেখুন যে ঐকমত্য কমিশনে বিএনপিকে প্রতিনিধিত্ব করেছেন জনাব সালাউদ্দিন আহমেদ। আজকে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ, তার বরাতে ছাপা হয়েছে, তিনি বলেছেন যে সমস্ত বিষয়গুলোর সঙ্গে সংসদ বাস্তবায়ন করার ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না, সেগুলো তো আমরা এখনই পর্যন্ত যদি করা হয়, ঐকমত্য হয়েছে, সেগুলোর ক্ষেত্রে বিএনপির কোনো অবস্থান নেই। বিএনপির যে মূল যে অবস্থান, সে অবস্থানটা ইতিমধ্যেই আমার মনে হয় প্রধান উপদেষ্টা গত 5ই আগস্ট যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন, তার মধ্যে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আপনি খেয়াল করে দেখবেন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্রে সুস্পষ্টভাবে 23 নম্বর অনুচ্ছেদে বলেছেন যে এই ঘোষণাপত্র সংবিধানে সন্নিবেশ করা হবে এবং সংবিধানের 4র্থ তফসিলে এটিকে সংযুক্ত করা হবে।
সেক্ষেত্রে আমি আইনজীবী হিসেবে, আইনের একজন চর্চাকারী হিসেবে বলতে পারি যে সেক্ষেত্রে সংবিধান সংশোধন ছাড়া আসলে এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের কিন্তু সাংবিধানিক স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। এনসিপির যে বন্ধু বলছেন যে আমরা আমাদের কথা বলেছি, আমাদের প্রতিবাদ করেছেন, এখানে দুইটা বিষয় আছে। দেখুন, বর্তমানে কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি পরিচালিত হচ্ছে কিন্তু সংবিধানের ধারাবাহিকতায়। সংবিধানের ধারাবাহিকতা বলতে কেউ যদি প্রশ্ন করেন এটি কি সম্পূর্ণভাবে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে আছে, আমি একজন আইনজীবী উত্তর দিতে হবে না। তবে হ্যাঁ, সংবিধানের স্পিরিটের সঙ্গে এই সরকার গঠিত হয়েছে এবং সেভাবে সরকার পরিচালিত হচ্ছে। কারণ আমাদের সংবিধানের, বিদ্যমান সংবিধানের মধ্যে কোনো প্রধানমন্ত্রী পালিয়ে গেলে, সমস্ত এমপিরা পালিয়ে গেলে, কাউকে খুঁজে না পাওয়া গেলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে তার কোনো বিধান কিন্তু ছিল না। এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মতামত গ্রহণ করেছেন যে এরকম একটি পরিস্থিতি, যে পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, যে পরিস্থিতিতে সংসদ নেই, এই পরিস্থিতিতে দেশ পরিচালনা করার ক্ষেত্রে তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন কিনা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সূচক মতামত দিয়েছেন যে হ্যাঁ, এমন একটা পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে এবং সে কারণেই কিন্তু, সেই মতামতের ভিত্তিতেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু অনেকগুলো আইন পাশ করা হয়েছে, অনেকগুলো আইনের সংশোধনী হয়েছে। সেটাও কিন্তু বর্তমান বিদ্যমান সাংবিধানিক ধারার মধ্যে। রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স জারি করেন সেটাও কিন্তু সংবিধান সম্মতভাবে। এবং আমাদের সংবিধানে বলা আছে যদি কোনো কারণে সংসদ না থাকে, সংসদ ভেঙে যায়, তাহলে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করার মাধ্যমে আইন প্রণয়ন করতে পারবেন। তো সুতরাং এই সরকারের যে সমস্ত সংস্কার, এমনকি আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের যাদের বিচার হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে, সেই আইনটিও কিন্তু এই সরকার কিন্তু সংশোধন করেছে অর্ডিন্যান্সের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে। বিচার মন্ত্রণালয়, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যে সমস্ত সংস্কারগুলো হয়েছে, অনেকগুলো নতুন আইন হয়েছে বিচারক নিয়োগের ক্ষেত্রে। এবং আপনি জানেন মাগুরার আসিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরে যে নারী এবং শিশু নির্যাতন আইন যে সংশোধন সেটি হয়েছে। তারপরে আপনার সিআরপিসি সংশোধন হয়েছে, এসসিপিসি সংশোধন হয়েছে, অনেকগুলো নতুন নতুন আইনের সংশোধন হয়েছে। সবগুলো কিন্তু আমাদের এই সাংবিধানিক কাঠামোর মধ্যে। সুতরাং আমাদের বর্তমান যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে সাংবিধানিক কাঠামোর মধ্যে, এটাকে বাস্তব ক্ষেত্রে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি সংবিধানকে আমরা মেনে চলি, তাহলে জুলাই সনদে যে সমস্ত বিষয়গুলো রাজনৈতিক ঐক্যমত্য হচ্ছে, আলটিমেটলি সাংবিধানিক স্বীকৃতি দিতে গেলে অবশ্যই সংবিধান সংশোধন করে সংবিধানের মধ্যে এগুলো সন্নিবেশ করতে হবে। এবং এই সন্নিবেশ করার জন্য যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হবে, এবং আমি বিশ্বাস করি সেই সংসদে বর্তমানে বিগত ফ্যাসিবাদী আমলের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে সম্মিলিতভাবে, তারাই পরবর্তী সরকার গঠন করবে এবং তারা সম্মিলিতভাবে এই যে জুলাই সনদে যেগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে এগুলো সংশোধনের মধ্যে আসবে। বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত বিষয়গুলোর মধ্যে কারো কোনো দ্বিমত নেই, সেগুলো কিন্তু সংবিধানে প্রথম দিকেই সংবিধান সংশোধন করা সংকট। কিছু কিছু বিষয় আছে যে সমস্ত ক্ষেত্রে আপনার অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে, ডেফার্ড হতে পারে, হয়তো কখনো ডিসেন্ট দিয়েছেন, সে সমস্তগুলো রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে, সংসদে আলোচনার মাধ্যমে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে সেটা সংশোধন এবং সংবিধানের সংযোজন করা যেতে পারে। জি, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আরো আলাপ করব, আপনি যুক্ত থাকুন। দর্শক, আমাদের ভোটের ট্রেনে বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। স্বাগত আরও একবার, সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। দর্শক, আমাদের সঙ্গে ভোটের ট্রেনে আজকে আলোচনায় আছেন এনসিপির নেতা জাবেদ রাসিন এবং সরাসরি অনলাইনে যুক্ত আছেন বিএনপি নেতা, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমরা জনাব জাবেদ রাসিন আপনাকে দিয়ে আবার শুরু করি। কাজল ভাই যে বিষয়গুলো বললেন, তাহলে কি এই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য তো আবার সংসদের যেমন প্রয়োজন আছে, ঠিক একই সঙ্গে সেখানে গেলে কি আবার এই যে জুলাই ঐকমত্য নিয়ে ওনারা তো বললেন যে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন, তাহলে আপনাদের আশঙ্কাটা কোথায়? দেখুন, এখানে আশঙ্কা বলতে যে জায়গাটা, সেটা হচ্ছে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা মনে করছি মৌলিক সংস্কারের অংশ। আমরা যখন আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ঐকমত্য কমিশনের সাথে যখন বসলাম, কিংবা সাংবাদিকদেরও আমরা জানিয়েছি
যে যেই সকল কাঠামো আমাদের বর্তমান সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে বিদ্যমান আছে, যেগুলো একটা ব্যক্তিকে কিংবা একটা দলকে ফেসিস্ট হয়ে ওঠার জন্য সহায়ক ভূমিকা পালন করে, সেই উপাদানগুলোকে সরাতে হবে। এবং সেই উপাদানগুলোকে সরানোর জন্য যে সংস্কার করা দরকার আমরা সেগুলোকে মৌলিক সংস্কার বলছি। সেটার সাথে অবশ্যই জবাবদিহিতা এখানে গুরুত্বপূর্ণ, এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ গুরুত্বপূর্ণ এবং ক্ষমতার ভারসাম্য গুরুত্বপূর্ণ। এই তিনটি জিনিসকে আমরা মোটা দাগে মৌলিক সংস্কারের অংশ বলছি। এখন মৌলিক সংস্কারের একটি মূল জায়গায় আছে কিন্তু সংবিধান সংশোধনের জায়গা, এবং সংবিধান সংশোধনের ওই প্রেক্ষাপট থেকে আমরা উচ্চকক্ষ গঠনের ব্যাপারে আমরা মতামত দিয়েছি, এবং সেখানে আমরা বলেছি উচ্চকক্ষটা পিআর বা যেটা আমরা বলি ভোটের পিআরে হতে হবে। এখন সেই ব্যাপারে মোটামুটি পুরো হাউস, শুধুমাত্র বিএনপি এবং তার সমমনা কিছু দল বাদে সব দলই একমত হয়েছে, কিন্তু বিএনপি এবং সমমনা দলগুলো তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এখানে। এটা আমরা কিন্তু মৌলিক সংস্কারের অন্যতম বড় একটা অংশ মনে করি। ঠিক একই সাথে যদি আমরা দেখি আপনার নারী ভোটের কথা, আমরা 100 আসনে নারী প্রার্থীর কথা বলেছিলাম যারা সংসদে যেতে পারে, 100 জন নারী সংসদে যেতে পারে। তো সেখানেও কিন্তু আমরা সেই সম্ভাবনাটাকে ক্ষীণ হয়ে যেতে দেখেছি। সেখানে 50টা এখন যে আগের সিস্টেম রয়েছে সংরক্ষিত থাকবে। আমরা প্রস্তাব দিয়েছিলাম কমপক্ষে তাহলে যেন 15% দলগুলো নারী প্রতিনিধি এমপি নির্বাচনে নমিনেশন দিতে পারে, কিন্তু সেক্ষেত্রেও বিএনপি এবং ইসলামিক দলগুলোর পক্ষ থেকে আপত্তি রয়েছে। আপত্তির কারণে সেটা কমিশন কমিয়ে 7% নিয়ে আসলো। আমি একটু আগে আপনাদের যখন এখানে সিরিয়ালটা দেখছিলাম যে কোন কোন বিষয়ে কে কে একমত না, ওখানে ওই নারীর আসনে আপনারা যখন দেখালেন এনসিপি একমত না, আমরা কিন্তু একমত না, পজিটিভ অর্থে একমত না, আমরা কিন্তু এটা বাড়াতে চেয়েছি। যেটা বিএনপি বলছে 5%, আমরা বলছি 15%, কমিশন এটা 7% বলছে। আমরা সেই কারণে এটাতে দ্বিমত, আমরা সেটা যে এটা নেগেটিভ অর্থে দ্বিমত না। তো এরকম কিছু কিছু বিষয়, আরেকটি বড় একটা বিষয় আমাদের পক্ষ থেকে ছিল এনসিসির যে ধারণাটা ছিল প্রথম থেকে, যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা হচ্ছে আমাদের যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেগুলো সৃষ্টি হয়েছে এক্সিকিউটিভকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য, এক্সিকিউটিভের কাজকে তদারকি করার জন্য। আমি উদাহরণস্বরূপ যদি বলি, দুদক, দুর্নীতি দমন কমিশন কিন্তু সৃষ্টি হয়েছে সরকারের কিংবা রাষ্ট্রের যারা কর্মকর্তা কর্মচারী আছেন, সরকারের যারা অংশ আছেন, এক্সিকিউটিভের যারা অংশ আছেন, তাদের কেউ যদি দুর্নীতিতে জড়িয়ে পড়েন, সেই দুর্নীতিটাকে দেখার জন্য, তার বিরুদ্ধে তদন্ত করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু দুর্নীতি দমন কমিশনের সৃষ্টি। ঠিক একইভাবে যদি আমরা দেখি মানবাধিকার কমিশন, তার সৃষ্টি হয়েছে কিন্তু এই যে আমাদের রাষ্ট্র দ্বারা, আমাদের এক্সিকিউটিভ দ্বারা, আমাদের পুলিশ প্রশাসন কিংবা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে কিনা, গুম খুন এগুলো হচ্ছে কিনা, এটা তদারকি করার দায়িত্ব মানবাধিকার কমিশনের। ঠিক একইভাবে আমরা যদি নির্বাচন কমিশনকে দেখি, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এখন এই পদগুলো সবসময় আমরা বিগত সময় দেখেছি রাষ্ট্রপতি এই পদগুলোর নিয়োগ দিয়ে থাকেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, যা রাষ্ট্রপতির উপর বাইন্ডিং। তার মানে হচ্ছে প্রধানমন্ত্রী আসলে নিয়োগটা দেন। তো আমাদের আপত্তি ছিল এই জায়গাটায়, যেহেতু রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সৃষ্টি হয়েছে এক্সিকিউটিভকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য, যেটা আমি একটু আগে বললাম ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা রক্ষার জন্য, নিশ্চিত করার জন্য, সেটা যদি এক্সিকিউটিভে নিয়োগ দেন তখন আর ওই জবাবদিহিতার জায়গাটা থাকে না, তখন ওই এক্সিকিউটিভের আজ্ঞাবহে পরিণত হন, তাদের দল দাসে পরিণত হন। আমরা তার নজির কিন্তু বিগত 53 বছরে দেখেছি। সেখান থেকে আমাদের দাবি ছিল যে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া একটা নিরপেক্ষ বডির কাছে থাকুক, যেটা লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি 3 বিভাগ থেকে লোক থাকবে, তারা মিলে একটা নিরপেক্ষ বডি করে তারা নিয়োগগুলো দিবেন। কিন্তু সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে প্রথমে এনসিসির ব্যাপারে আপত্তি ছিল। তাদের আপত্তির কারণে আমাদের দলের পক্ষ থেকে যখন প্রস্তাব দেওয়া হলো, ঠিক আছে এনসিসি নামের পরিবর্তে আমরা একটা নিয়োগ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এই নাম দেওয়া যায় কিনা, কমিশন পরবর্তীতে এই নামও নিয়ে আসলো। বিএনপি সেখানেও তারা আপত্তি জানালো। আপত্তি জানানোর পর কমিশন পুরো এই কমিটি এবং এনসিসির ধারণাটা ভেঙে দিয়ে তারা তখন কতগুলো আলাদা আলাদা কমিশনগুলো নিয়ে আসলেন আলাদাভাবে। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুদক, ন্যায়পাল। এখানে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ যে ইস্যু নির্বাচন কমিশনের ব্যাপারে বিএনপি কিন্তু একমত হয়েছে। তারা আবার বলছে যে এখানে বাকিগুলোর সাথে নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে দিলে তারা আবার সরকার পরিচালনা করবে কিভাবে? এগুলো তো আচ্ছা, এই প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি। এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো এক্সিকিউটিভের পার্ট না, এক্সিকিউটিভের ক্ষমতা না সেটা নিয়োগ দেয়া, সেটা সৃষ্টি হয়েছে এক্সিকিউটিভকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য। সো এটা যদি কেউ বলে যে এক্সিকিউটিভের ক্ষমতা কমিয়ে দিচ্ছে, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এক্সিকিউটিভকে দ্বারা এই প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করা এবং তাদের মতো করে এটা ব্যবহার করা। নিশ্চয়ই আপনার মন্তব্য আমরা শুনলাম। আমরা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কাছে যাব, যে উনি জাভেদ রাসিন বললেন যে যারা মানে বিএনপির উদ্দেশ্য হচ্ছে এগুলোকে অপব্যবহার করা। আসলে কি
এমন কোনো উদ্দেশ্য আছে কি না, এবং আসলে একই সঙ্গে তিনি যেটি বলছেন যে পরবর্তীতে আবার এই যে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে সেটি আবার আশঙ্কা থাকে, এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করবেন। দেখুন, আসলে আমার যে এনসিপি যে বন্ধু উনি বললেন, ওনার আশঙ্কা এবং সংশয়টা দেখে আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। এই কারণে যে আসলে সবাই বিএনপির দিকে কেন তীর খুঁড়ে জানেন, কারণ মানুষ মনে করে কিংবা ওনারা হয়তো বিশ্বাস করেন যে অতি নিকটে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। হয়তো তাদের মধ্যে এমনটি আশঙ্কা আছে যে বিএনপি হয়তো এককভাবে সংখ্যাগরিষ্ঠ সংসদে আসন পেয়ে সরকার গঠন করবে। সুতরাং সমস্ত চাপ, যা কিছু প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া সবই বিএনপি কেন্দ্রিক। এটা খারাপ কিছু আমি বলি না, কিন্তু উনি বিএনপি সম্পর্কে যে সংশয়টা প্রকাশ করলেন সেই সম্পর্কে ওনাকে এতটুকু মর্মে আশ্বস্ত করতে চাই যে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমি নিজেও সেখানে বিএনপির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছি। বিএনপির মতো এত ইনডেপথ পর্যালোচনা যে কোনো বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা আমার মনে হয় এত স্টাডি আমার অন্য কোনো রাজনৈতিক দলের বন্ধুরা করেছেন বলে আমার সন্দেহ। তাই যদি না করে থাকে, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কনস্টিটিউশনাল যে কোনো প্রভিশনের ব্যাপারে আমাদের বক্তব্য কি, আমি যত সহজে বলতে পারবো ওই যে আমি বলেছি যে বিএনপির নিজ থেকে তার দলের মধ্য থেকে বিভিন্ন কমিটি গঠন করে এই সমস্ত বিষয়গুলো আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা সেই বিষয়গুলো আলটিমেটলি বিবেচনা নিয়েছেন। ওনাদের যে আশঙ্কা, আপনি যদি কোনো কারণে একজনকে করতে বাধ্য করতে চান তাহলে আপনার টোন হবে একরকম, আর আপনি যদি মনে করেন যে কাজটা আমার নিজে করতে হবে তাহলে কিন্তু আপনার দায়িত্বশীলতার আপনার জায়গাটা অনেক বেশি বেড়ে যায়। আমি মনে করি বিএনপি যে সমস্ত ক্ষেত্রে দ্বিমত না, বিএনপি যে ক্ষেত্রে মনে করে যে আরো পর্যালোচনা করার প্রয়োজন আছে সেইগুলোকে ওনারা দ্বিমত হিসেবে বলে। দেখুন, প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এটা তো বিএনপির এজেন্ডা। প্রধানমন্ত্রীর মেয়াদ, দলীয় প্রধান, এগুলো তো সমস্ত রাজনৈতিক দলের অনেক সময় ঐক্যমত্য হয়েছে। সংসদের নারী আসনের বৃদ্ধি, নারীদেরকে এম্পাওয়ার করা, এগুলো তো বিএনপি একমত হয়েছে। এবং এই ধরেন আমি একটা কথা বলে থাকি, আমার যে বন্ধু বললাম, যদি আজকে রাষ্ট্র সংস্কারের কোনো কমিটি গঠন না হতো, যদি কোনো কারণে ঐক্যমত্য কমিশন না হতো, বিএনপি তো নিজেই 31 দফার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাইলে এই সংস্কারগুলো করবে, সেটা তাদের কমিটমেন্ট, মানুষের সঙ্গে কমিটমেন্ট। সুতরাং বিএনপি বাস্তব ক্ষেত্রে যেগুলো বিষয়গুলো করা সম্ভব এবং যেগুলো করা পসিবল একটা রাষ্ট্রের পক্ষ থেকে, সেইগুলো ব্যাপারে সঙ্গে সঙ্গে একমত হয়েছে। আমি মনে করি বিএনপি এই জায়গাটা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, যে কোনো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য সস্তা কথা বলে নাই, যেটা বাস্তবায়নযোগ্য সেটুকু ব্যাপারেই বলেছে এটা বাস্তবায়নযোগ্য। যেমন আমি একটা কথা বলি, এই সংবিধানের, আমার যে বন্ধু বললেন, সংবিধানের যে কোনো পৃথিবীর লিখিত সংবিধানের সংবিধান সংশোধন করতে গেলে 2/3 সদস্য লাগবে। আমার মনে ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। তাহলে 2/3 সদস্য যখন সংসদে গঠিত হবে এবং তারা যখন ঐক্যমত করবেন তখনই তো এটা করবেন। এবং বিএনপি যতটুকু উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমস্ত শক্তি যারা সংসদে প্রতিনিধিত্ব করবেন তাদের সবাইকে সম্মিলিতভাবে এই কাজটি করবেন। এর অনেক ডিবেটের প্রশ্ন আছে, সময় এবং পরিস্থিতিতে অনেক কিছু করতে। আপনি এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে ঐক্যমতের ভিত্তিতে সবকিছু রাতারাতি ঐক্যমত হয়ে যাবে মনে করার কোনো কারণ নেই। তাহলে তো প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে একটা রাজনৈতিক দলের কোনো পার্থক্য থাকতো না। এই চিন্তা এবং এই পার্সপেক্টিভের পার্থক্য থাকাটা তো গণতন্ত্রের সৌন্দর্য। এবং আমি মনে করি যে বিএনপি যে সমস্ত বিষয়ে এখন একমত হয়নি, আরো পর্যালোচনার কথা বলেছে, সেগুলো তো সময়ের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি হবে। যেমন আগামী সংসদ যেভাবে গঠিত হবে সেই সংসদে কি কম্পোজিশনের উপর তো নির্ভর করতে পারে যে কোনগুলো গঠন হবে কিংবা না হবে। আমার যে সমস্ত রাজনৈতিক বন্ধুরা আছে, রাজনৈতিক সরকার যদি ওনারা গঠন করে, সেক্ষেত্রে বিএনপি যেগুলোকে একমত ওনারা তো একমত নাও পোষণ করতে পারে। সুতরাং বিএনপি অত্যন্ত দায়িত্বশীলতার জায়গা থেকে যেগুলো সবার কাছে গ্রহণযোগ্য সেগুলো অতি দ্রুত সংসদ গঠিত হওয়ার পরপরই সেগুলো বাস্তবায়নের পক্ষে বিএনপি মতামত প্রকাশ করেছে। আপনি বলছেন মতামত প্রকাশ নিশ্চয় গণতন্ত্রের সৌন্দর্য। আমরা আরো আলাপ করব আপনার সঙ্গে। দর্শক, ভোটের ট্রেনে বিরতির আরো একটা সময় হলো, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। জুলাই সনদ হল সাম্প্রতিক গণ অভ্যুত্থান এবং রাষ্ট্র সংস্কারের প্রেক্ষাপটে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের দলিল। জুলাই সনদ
জনকল্যাণমুখী এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের একটি প্রতিশ্রুতি। জুলাই আন্দোলনের অগ্নিগর্ভ কুমিল্লার মানুষ জুলাই সনদ নিয়ে কি ভাবছেন, কি প্রত্যাশা করছেন, শুনবো তাদের কথা। জুলাই সনদের যে 6টি সংস্কার কমিশন কাজ করছে, প্রতিটি ক্ষেত্রেই যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হয়। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতন্ত্র চর্চা চলে, তাহলে কিন্তু 16 বছর যে নির্বাচন থেকে আমরা দূরে ছিলাম, সেই সংস্কৃতিটা ফিরে আসবে না। এবং আমরা দলীয় গণতন্ত্র যদি থাকে, তাহলে আমরা দুর্নীতি দূর করতে পারবো। প্রশাসন যাতে দলীয়করণ না করা হয় এবং আমলাতন্ত্রের যে ক্ষমতা, এটা কমিয়ে আনতে হবে। সরকার প্রধান থাকবে, কিন্তু এর মধ্যে আপনার মনে করেন যে মানে যার যার স্বাধীনতা দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা আমরা যদি গত 16 বছর দেখি যে বিচার বিভাগ আমাদের কোনোভাবেই স্বাধীন হয় নাই। সরকারের একনিষ্ঠ অ্যাটর্নি জেনারেল থাকা সত্ত্বেও আমরা পারি নাই। আমরা মানে আমাদের জনগণের কোনো রায় আসে নাই, সব সরকারের রায় আসছে। এই জন্য প্রত্যেক সাংবিধানিক প্রতিষ্ঠান স্ব জায়গায় থেকে নিজেদের ভূমিকা পালন করা জরুরি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি ঘুষের লেনদেন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, যার কারণে আমরা যদি এই দুর্নীতি যদি মূলোৎপাটন করতে না পারি, তাহলে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ, একটি মৌলিক অধিকারপূর্ণ একটি বাংলাদেশ আমরা কখনো বিনির্মাণ করতে পারবো না। সম্পূর্ণ কোটাবিহীন যেহেতু আমাদের আন্দোলন ছিল, কোনো কোঠারই থাকবে না। আমরা সবাই সব কিছুতে যেন সমান সুযোগ সুবিধা পাই। যেমন ধরেন আমরা আন্দোলন করছি বলে যে আমরা সব ফেসিলিটিস আমরা সব কিছু পাবো তা না, সবাই সমান অধিকার পাবে। এর আগেও সরকারের কাছে নানা প্রতিশ্রুতির কথা শুনেছেন সাধারণ মানুষ। এই সরকারের কাছে কতটুকু আশা রাখছেন প্রবীণরা, শুনবো তাদের কথা। সবগুলা সেক্টরগুলোর মধ্যে দুর্নীতি আছে। এই সবগুলা সেক্টরে যদি দুর্নীতিগুলা মুক্ত হয়, তাহলে মানুষ খুব খুশি হবে। এবং চান্দা এইটা যদি এইগুলো বন্ধ করে দেয়, তাহলে মানুষ, সাধারণ মানুষ, দিনমজুর থেকে আকারে উপর পর্যন্ত সবাই খুশি হবে। আকাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে যে জুলাই সনদের মধ্যে পরবর্তী যে সরকার আসবে, সেই সরকার যেন দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে এবং সার্বিক যে দেশের যে সমস্যাগুলো, সেগুলো যেন দুর্নীতি, চাঁদাবাজি, এরপরে যা হচ্ছে বিভিন্ন সেক্টরগুলোকে এই জিনিসগুলো থেকে মুক্ত করে এবং দেশটাকেও সামনের দিকে এগিয়ে নেয়। আমি যে ভালো একটা রাজনীতি দল আসি, যেন আবার ভালো পরিচালনা কারণ ভালো একটা উদ্যোগ নিয়ে যেন আবার ওই দুর্নীতি দূর করতে পারে। দেশের ভালো এই যে সন্ত্রাসী বা এই যে মাদক, এগুলা বাল্য বিবাহ, এগুলা থেকে যেন সরে দাঁড়াইতে পারে, মানুষকে সরাইতে পারে, মানুষকে ভালো একটা কর্মস্থানে নিতে পারে, ভালো ফ্যাক্টরি করতে পারে। যেমন চীনে ভালো, রাশিয়াতে ফ্যাক্টরি করে, আমাদের দেশের ফ্যাক্টরি করে মানুষের কর্মস্থানে নিয়ে যেতে পারে। জুলাই সনদের রূপরেখায় আগামীর স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে, এমন প্রত্যাশা তরুণ, প্রবীণ এবং সাধারণ মানুষদের। আলোচনা করছি, আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল। আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই। বিএনপি, আপনি যেমন বললেন যে গণতন্ত্রে সবার মতামতের বিষয় আছে, ঠিক একইভাবে আপনার কাছে জানতে চাই বিএনপি বড় রাজনৈতিক দল, তারা ছোট রাজনৈতিক দলগুলোকে নিয়ে কি ভাবে? যেখানে ঐকমত্য কমিশন বলছে যে উচ্চকক্ষে পিআর হলে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে, বিএনপি কেন একমত নয় সেখানে? দেখুন, বিএনপি আমার মনে হয় রাজনৈতিক দল হিসেবে অন্যান্য রাজনৈতিক দলকে ছোট কিংবা বড় এমনটি বিবেচনা করে না। বিএনপি সমস্ত রাজনৈতিক দলকে, রাজনৈতিক শক্তিকে একইভাবে মূল্যায়ন করে। কারণ এতদিন পর্যন্ত এই আলোচনা হয়ে যাচ্ছে, বাস্তব অর্থে যদি ওই বিবেচনা করি তাহলে তো বিএনপি অবশ্যই রাজনৈতিক বড় দল, কিন্তু ঐকমত্য কমিশনে বলেন, সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বলেন, সদ্য গঠিত রাজনৈতিক দল যাদের কোনো নিবন্ধন নেই এমন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি কিন্তু একই কাতারে একই সঙ্গে বসে আলোচনা করছে এবং তাদের মতামতকে গ্রহণ করছে, গুরুত্ব করে। এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এবং আমি মনে করি বাংলাদেশের বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ের মানুষের যে প্রত্যাশা, যে একটা অভিভাবকত্বসুলভ আচরণ করবে বড় হিসেবে, সেটি বিএনপি প্রমাণ করতে সক্ষম হয়েছে। এখানে পিআর পদ্ধতি মূল যে বিষয়ে আমাদের এনসিপির যে বন্ধুটা বললেন, উচ্চ কক্ষের বিষয়ে পিআর পদ্ধতি। দেখুন, উচ্চকক্ষের বিষয়টি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একেবারে অপরিচিত। বাংলাদেশে কিন্তু কখনো এমনটি হয়নি। বাংলাদেশের সংবিধান শুধুমাত্র জাতীয় সংসদ কর্তৃক গঠিত। ইন্ডিয়া, ইউএসএ, এমনকি যুক্তরাজ্য, সে সমস্ত দেশের ফরমেশন কিন্তু যেরকম ফরমেশন আমরা চিন্তা করছি এরকম ফরমেশন, একই রকম ফরমেশন। আপনার বিষয়টি স্পষ্ট আমরা বুঝেছি যে বাংলাদেশের মতন এখনো মানুষ পরিচিত নয় বিষয়টি নিয়ে। আপনার কাছে জানতে চাই ভাই, যে বিষয়টি বললেন যে বিএনপি আসলে
সবার সঙ্গে মিলে মানে ঐকমত্য কমিশনকে গুরুত্ব দিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, কিন্তু পিআর বিষয়ে তাদের এই অবস্থানে কি বলবেন? আমরা কিন্তু বারবারই পিআরের পক্ষে, উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে আমাদের যে অবস্থানটা সেটা হচ্ছে আমরা কিন্তু নিম্নকক্ষের ব্যাপারে আমরা বলছি একটা স্থিতিশীল শক্তিশালী সরকার আমরাও চাই। বাংলাদেশের যে জিওপলিটিক্যাল যে অবস্থান আছে এবং বর্তমান যে সময়টা, সেই সময়ে নিম্নকক্ষে পিআরের জায়গায় যাওয়ার এখনও হয়তো ওই সুযোগটা আসেনি, সময়টা আসেনি। সেক্ষেত্রে আমরা বলছি নিম্নকক্ষ যেভাবে আছে সেভাবেই থাকুক, কিন্তু 33, 34, 35% ভোট পেয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যখন একজন তার নিজের ইচ্ছা মতন সংবিধান সংশোধন করে ফেলে, সেই জায়গাটায় আমাদের আপত্তি আছে। আমরা তখন মনে করি যে এখানে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীর মতামত কিন্তু সেখানে প্রতিফলিত হয় না। যেমন সেটা আমরা কিন্তু 2001-এও দেখেছি, বিএনপি 32.5% ভোট পেয়ে তারা কিন্তু একটা সংবিধান সংশোধন করে ফেলেছিল, চতুর্দশ সংশোধনী, এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু 111 এবং লগি বৈঠার তাণ্ডব, এই দায়ও কিন্তু বিএনপি এড়াতে পারে না। তো আমরা এই দুইটার মাঝামাঝি জায়গায় ব্যালেন্সের ক্ষেত্রে আমরা বলছি নিম্নকক্ষ এফপিটিপি যেটা বর্তমান সিস্টেম আছে সেখানে থাকতে পারে, কিন্তু উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হলে এই যে যথেচ্ছা কিংবা একটা যেন তেনভাবে সংবিধান সংশোধন করে ফেলতে পারে, এইটা যেন একটু নিয়ন্ত্রিত করা যায়, সেজন্যই আমাদের উচ্চকক্ষে পিআরের প্রস্তাবনা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা ভোটের ট্রেন্ড দেখলেন এবং সেখানে জুলাই সনদ নিয়ে যে জটিলতাগুলো আছে, নিশ্চয় আমরা আশা করি এই সনদের জটিলতাগুলো কেটে যাবে, রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের ভোটের ট্রেন্ড থেকে। দেখা হবে আগামী পর্বে।